Central and South America, hoping to get to the United States before Donald Trump's inauguration. We are very afraid because it looks like he's going to eliminate the CBP One app. দেখেন কি অবস্থা, এই যে দেখেন কি মনে হইতেছে এটা শেখ হাসিনা জনসভায় যাওয়ার জন্য লাইনে হারাইছে, মানে এত বড় বিশাল লাইন না রে ভাই, এরা সবাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিছে। Breaching a new section, new video that we just got into our newsroom, showing a man breaching a new section of the border fence down by San Diego. He climbed up a rope ladder on the Mexico side while two other men held on to it, and then he just slid down on the U.S. side like he was on a fire pole. আর বেড়া দিলে কি বলবো, এই যে 30 ফিট 32 ফিট বেড়া দেয়, দেখেন আপনারা গুগলে গিয়ে গোলাটি বড় 32 ফিট বেড়া বানাইবো আর আমরা কি করবো 40 ফিট মই বানাইবো, তো হয়ে প্রবলেম সলভ। Influx is nearing record levels, and new today, the Biden administration says it's sending 800 active duty troops to. এখন চাইলে অবৈধভাবে আমেরিকাতে ঢুকতে পারে অথবা বৈধভাবে পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকতে পারে ভিসা ছাড়াই। আপনি শুনে অত অবাক হবেন, মিয়া ভিসা ছাড়া বৈধভাবে একেবারে ঢুকে যাবে। হ্যাঁ ভাই, সিস্টেম আছে, বহেন না, চিল্লান গেলে বহেন, ভালো করে বহেন, কি বলি মন দিয়ে শুনেন। আপনার কাছে ভিসা নাই, এইভাবে মনে করেন কঠিন এক অবস্থা চলছে, কঠিন এক অবস্থা চলছে ভাই। আপনারা যদি কেউ বলতো যে এত সহজে আমেরিকাতে আসা যায় B1 B2 ভিসা নিয়ে, তারপরে ওই যে ওই জঙ্গল পার হইয়া অথবা পোর্ট অফ এন্ট্রি দিয়া এই CBP One অ্যাপের মাধ্যমে, ভাই বিশ্বাস করেন এটা তো গত 2024 সাল, আমি এসে আমেরিকাতে 2010 সালে, আমি আমেরিকাতে আইতাম হইল, বুঝছেন, আমি আমেরিকাতে আইতাম হলো 2002 সালে। তো ভাই বিশ্বাস করেন এই এত বছর ধরে আমেরিকাতে থাকি, আমি আসলে জানতামই না ভাই যে আমেরিকাতে আসা এত সহজ, এত সহজ। তো যার ফলে পৃথিবীর অন্য দেশের কাহিনী আমি খুব একটা জানি না। আমি ব্রিটেনে ছিলাম আর USA তো বহুদিন ধরে আছি। তো আমার মনে হয় ব্রিটেনে খুব একটা ইলিগেল ইমিগ্রেন্ট নাই আমেরিকার তুলনায়, বুঝছেন, এই ব্রিটেনে খুব একটা ইমিগ্রেন্ট নাই আমেরিকার তুলনায়। আর আমেরিকা হলো পৃথিবীর সবচাইতে বড় মানে ইলিগেল ইমিগ্রেন্টের আস্তানা হলো খোদ আমেরিকাতে। তো এখন এটা এই কারণেই হয়েছে যেহেতু আমেরিকাতে আসা অনেক সহজ। এখন আমি তো আর অবৈধভাবে আমেরিকাতে আসার কোনো চেষ্টা করিনি, তো কাজ এগুলি নিয়ে কখনো ভাবিও নি, চিন্তা ভাবনাও করিনি, চেষ্টাও করিনি, আর এরকম কারোর সাথে আমার জানাশোনাও নাই। তো যার ফলে এগুলো বুঝিনি। কিন্তু যখন এই আপনাদের জন্য আমি ভিডিও করতে আসছি, যে একের পর এক সিরিয়াল ভিডিও করতেছে না ডোনাল্ড ট্রাম্পের সেই কাণ্ড কীর্তি নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে এই ইলিগেল ইমিগ্রেন্ট যারা রয়েছে, অবৈধ অভিবাসী যারা রয়েছে, এর ভিতরে বাংলাদেশে আছে প্রায় 3 লাখ। তো এক জায়গায় দেখলাম 3 লাখ, আরেক জায়গা থেকে 50,000। ব্যাপারটা হলো আসলে এক্স্যাক্ট ফিগার কত এটা তো ভাই বের করা খুব কঠিন একটা কাজ, বুঝছেন। তো এই জন্য কারো কাছে এক্স্যাক্ট ফিগার নেই, তবে ধরে নেন 50,000 থেকে 3 লাখের মধ্যে কোন একটা ফিগার ধরে নেন আপনারা। এর হলো খোদ বাংলাদেশি। তো এত বাংলাদেশি এখানে আইছে, এত চাইনিজ, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, এত মানুষ এখানে আইছে, মানে বইরে গেছে পেপার মতো। এখন আপনার মনে একটা কাহিনী জায়গা না, প্রশ্ন জায়গা না, যে জজ ভাইয়া আমেরিকাতে আসা তো মিয়া বহুত একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো এত চ্যালেঞ্জ করে আমেরিকার ভিতরে এত মানুষ ঢুকলোটা কেমনে? এই এখন যে আগেই তো ছিল 10-12 হাজার আপনার 10-12 মিলিয়ন, আগেই ছিল 10-12 মিলিয়ন ইলিগেল ইমিগ্রেন্ট, আর এখন এর সাথে যুক্ত হয়েছে এই জো বাইডেনের আমলে যুক্ত হয়েছে। সেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করতেছে, বলে 10 মিলিয়নের মতো বলে জো বাইডেনের আমলে এই 4 বছরই বলে ঢুকছে। হ্যাঁ, ঢোকাটা স্বাভাবিক, কারণ পিঁপড়ার মতো যেভাবে আমেরিকাতে লিগেল ইমিগ্রেন্টটা মেক্সিকো বর্ডারে ঢুকতেছে, এই প্রতিদিন 5-10 হাজার হলো সরকার হিসাবে। তো এই গত 4 বছরে তো অন্তত এই ওই 10 মিলিয়ন না হইলেও অন্তত 5-7 মিলিয়ন তো ঢুকছেই আমেরিকাতে। তো এখন কেমনি ঢুকে, এত সহজ কেন? আর আইলেই খালি ঢুকে, কোনো আর মানে নাই, যে আসে, যে নিয়ত করে আমি আমেরিকাতে যাবো, আল্লাহ তার নিয়ত পূরণ করে দেয়, বুঝছেন, তার নিয়ত পূরণ করে দেয়, কোনো ভাবে তারা ঢুকে যায়। আজ পর্যন্ত শুনিনি আমি যে বর্ডারের মতো গোলাগুলি হয়েছে, বা CBPর যে লোকজন আছে বা বর্ডার পেট্রোল এজেন্সি যারা রয়েছে তারা গুলি করে 2-4 জন মারছে, এরকমটা সচরাচর অন্তত মেক্সিকোর সাথে আমেরিকা যে সাউদার্ন বর্ডার আছে সেখানে তেমনটা ঘটে না। তো যার ফলে যারা কিনা একেবারে নিয়ত করে বেরোয় ঘর থেকে, সেটা ভেনিজুয়েলা থেকে আসুক, গুয়েতমালা থেকে আসুক, তারপরে কলম্বিয়া থেকে আসুক, অথবা বাংলাদেশের কোনো নেকি বান্দা, মানে সব নিয়তে যদি বের হয় যে না আল্লাহর রহমতে আমি এই যে নিয়ত করে ঘর থেকে বেরোলাম, আমি আমেরিকা যাবো, বুঝছেন, তো দেখা যায় আল্লাহ তার নিয়ত পূরণ করে এবং আমেরিকাতে এসে পৌঁছাই যায়। তো যার ফলে আমেরিকা হলো অবৈধ অভিবাসীদের স্বর্গরাজ্য। প্রায় 10 মিলিয়ন থেকে 20 মিলিয়ন অবৈধ অভিবাসীদের মানে
গাদাগাদি অবস্থা আর কি আমেরিকাতে। তো যার ফলে ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুম হারাম হয়ে গেছে, দুনিয়ার সব কাম করছে ফালা টেলা রেখে, কই ইসরায়েল সমস্যা, কই ফিলিস্তিন সমস্যা, ইউক্রেনের কি হইলো, নর্থ কোরিয়া কিম জং ঝুং কি করলো বুঝছেন, চায়নার প্রেসিডেন্ট কি করলো, মানে এদিকে আর তোর কোনো খেয়াল নেই। তারপরে দূর বাদ যাওয়া মানে সব বন্ধ দুনিয়ার ইন্টারন্যাশনাল মানে ফরেন পলিসি যা আছে সব বন্ধ, আগে ইললিগেল ইমিগ্রেন্ট খেলায়নি। তো এই ভিডিওতে যে কাহিনীটা আমি আপনাদেরকে বলবো, শুনলে ভাই আপনাদের গায়ের লোম দাঁড়ায় যাবে যে আসলে সালে আমেরিকাতে আসা খুব সহজ একটা কাজ। তো যাই হোক, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমেরিকাতে এই যে অবৈধ অভিবাসী ইললিগেল ইমিগ্রেন্টের যে সয়লাভ, লাখে লাখে কোটিতে বুঝছেন, লাখে কোটিতে এই যে সয়লাভ, এর পিছনে রয়েছে 3টা কাহিনী বুঝছেন। সেই 3টা কাহিনীর জন্য এই লোকগুলো এইভাবে এসে আমেরিকাতে বইরা গেছে। এখন যেখানে বসে আমি ভিডিওটা করতেছে, রাস্তায় বাইরে যদি 32 জন লোক আমি লাইন দিয়ে দাঁড় করাই যে ভাই তোমরা 32 জন লোক লাইন দিয়ে দাঁড়াও, বুঝছেন, পুলিশ যদি আইসা 32 জন লোকরা লাইন ধরে দাঁড় করায়, আমি বলো এই দাও পেপার দাও, তোমাদের ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড কি আছে বাইটার করো, দেখা যাবে 32 জনের ভিতরে 31 জনের আছে, একজনের নাই। তার মানে আমেরিকার প্রতি 32 জন লোকের ভিতরে সরকারের হিসাবে একজন হইলো অবৈধ। এখন বেসরকারি হিসেবে সংখ্যা ভাই আরো অনেক। এখন শুরু করুন কোনটা দিয়ে বলেন, আমি তো 3টা পয়েন্টের কথা বললাম, যে 3টা এটাকে লুপ হোল বলে বুঝছেন, লুপ হোল বলে মানে একটা আমেরিকার যে নীতিমালা রয়েছে, ভিসা নীতি রয়েছে, ইমিগ্রেশন লগুলো রয়েছে, তারপরে আরও যে বিভিন্ন আইন কানুনগুলো রয়েছে, এর ভিতরে কিছু লুপ হোল আছে বুঝছেন, কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এই ত্রুটি বিচ্যুতিগুলো কাজে লাগাই বুঝছেন এই সারা দুনিয়ার মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপালি, চাইনিজ, মেক্সিকান, উরুগুয়ে, গুয়েতমালা, প্যারাগুয়ে, নিকারাগুয়া, তারপর হলো ওই যে ভেনিজুয়েলা, তারপরে আয়া হয়ে গেছে। তো প্রথম যে লুপ হোলটা হলো সেটা হলো যারা কিনা এক করে কিন্তু বই নেন আপনারা। আমি 3টা পয়েন্ট আজকের ভিডিওতে করুন। আপনারা অনেকে কমপ্লেন করেন মিয়া জজ ভাই আপনার কথা বলতে হুশ হারায় ফেলেন, ভিডিও 30 মিনিট হয়ে যাবে, হামগো কি আমরা কোনো কাম কাজ নেই মিয়া বই খেলে আপনার ভিডিও দেখবো। আরে ভাই ভিডিওর সাইজ কমান, ছোটো করেন একটুখানি, তো এত ছোটো করে তো অনেক সব বলা যায় না বুঝছেন, মানে খুইলে খেলে না বললে অনেকে আপনার বুঝবেন ইনকমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আজকে চেষ্টা করবো আমি মানে সংক্ষেপে ছোটো মোটো করি বলার জন্য। তো প্রথম যে কাহিনী, প্রথম যে লোকগুলো আমেরিকাতে ঢুকে মানে অবৈধ হয়ে যায়, তার 3টা সিস্টেম আছে আমেরিকাতে, এইভাবে অবৈধ 3টা সিস্টেম আছে। আজকে শুধু 3টা মানে অনেকগুলোই আছে, 3টা সিস্টেম নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমটা হলো যারা প্লেনে আসে, কিভাবে আসে, যারা প্লেনে আসে। এখন তো বুঝতে পারছেন প্লেনে তো উঠতে হলে ওই ভিসা ছাড়া কিন্তু, আমেরিকার ভিসা ছাড়া কিন্তু আপনাকে প্লেন উঠতে দিবে না। তো এখানে একটা কাহিনী আছে যে এয়ারলাইন্সগুলো আমেরিকার মাটিতে পাড়া দেয়, আমেরিকার যে এয়ারপোর্টগুলো আছে সেখানে ল্যান্ড করে। প্রত্যেকটা এয়ারলাইন্স কোম্পানি আমেরিকান যে ইমিগ্রেশন বা বিভিন্ন হোমল্যান্ড সিকিউরিটির বা যেখানে যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে তারা মুচলেখা দিছে বুঝছেন, মুচলেখা দিছে। সেখানে মুচলেখা দেওয়া হলো যে তোমরা তোমাদের প্লেনে কোনো অবৈধ লোক যার ভিসা নাই, পাসপোর্ট নাই, ঠিক কিনা বিশেষ করে ভিসা নাই, এই লোকটা তোমার প্লেনে তুলবা না, এই লোকটা তোমরা কি করবা, প্লেনে তুলবা না। যদি তোমার প্লেনে করে আসে আর আমেরিকার মাটিতে এয়ারপোর্ট পর্যন্ত আসে তাহলে সেই এয়ারলাইন্স কোম্পানি জরিমানা। তো যার ফলে কি হয়, আপনারা যদি কোনোদিন আমেরিকাতে আসেন আপনারা জানতে পারবেন, আমার এই কথাটা মিলে নিন। তখন যখন আপনি এয়ারপোর্টে উঠবে, যখনই দেখবে যে আপনি আমেরিকা প্যাসেঞ্জার, তখন পাসপোর্টটা লয়ে আর আপনার সাথে কাগজপত্র যা আছে ভাই কিভাবে যে চেক করবে আপনার কোনো ধারণা নেই। তো এই কথাগুলো বলার এই কারণ হলো যে যখন প্লেনে করে কেউ আমেরিকাতে আসে তো নিশ্চিত ধরে নেন তার জেনুইন ভিসা ছাড়া, জেনুইন পাসপোর্ট ছাড়া সম্ভব না প্লেনে ওঠা, আসতেই পারবে না আমেরিকার এয়ারপোর্ট পর্যন্ত। তো যারা নাকি অবৈধ লোক হয় তার একটা অংশ, এটা হলো পার্ট 1 বলতেছে, এই যে সিস্টেম 1 আর কি। তো সিস্টেম 1-এর একটা অংশ হিসেবে পাসপোর্ট ভিসা নিয়েই বিশেষ করে B1 B2 ভিসাতে তারা আসে এখানে। তো আসার পর কি হয়, কারণ তার টার্গেট এখানে থেকে যাওয়া। এখন আমেরিকার ভিসা ফি হলো কত, $150 নাকি? আমেরিকার ভিসা ফি হলো বর্তমানে মানে $150। তাই ওই হিসাবে প্রায় কত টাকা হয়, $150 কত 16-17 হাজার টাকা হয় আর কি। তো 16-17 হাজার টাকা হলো ভিসা ফি, তারপরে প্লেন ভাড়া হলো, রিটার্ন টিকিট 1.5 লাখ টাকার মতো হবে। আমি জানি না ঢাকা থেকে এখন আমেরিকা নিউ ইয়র্ক পর্যন্ত রিটার্ন টিকিট কত, তো যারা ভিডিওটা দেখতেছেন পারলে একটু কমেন্ট করে জানেন। তো এই আর কি, 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট আর ওই যে 16-17 হাজার টাকা ভিসা ফি, আর বাকি যা কাগজপত্র চাইছিল তার কাছে বুঝছেন। তো এই সংক্রান্ত আরও কয়েকটা ভিডিও করছে যে আমেরিকান এমবেসিতে যখন আমরা B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কী কী কাগজপত্র লাগে, কেমনি কী করবেন, রিফিউজলে কী করবেন না করবেন, কেমনি প্রিপারেশন নেবেন, কী কী প্রশ্ন করতে পারে, অনেক আগে ভিডিও করছে। তো এইগুলো আর এখন করতে মন চায় না বুঝছেন, এক ভিডিওর কত করুক। তো যাই হোক, তো নিয়ে যখন ভিসাটা নেয় তখন 1.5 লাখ 1,60,70 হাজার টাকার ভিতরে তার ভিসাটা হয়ে যায়। তো ভিসাটা নিয়ে যখন এই JFK কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসে নিউ ইয়র্কে, তাই সাথে ভাইরা কী করে 1-2 সপ্তাহ ঘুরে গেলে কি
মানে নানান জায়গায় কাম টাম খুঁজে বাউ বুঝে আর কি কোন জায়গায় থাকবো, কারণ আমেরিকা তো 50 স্টেট, কারণ সে তো আইসে থেকে যাওয়ার জন্য, সে তো বাংলাদেশে যাওয়ার জন্য আসেনি। তো আইসা ঘুরা গেরা যখন একটা কাম কাজ ঠিকঠাক হয়ে যায়, মনে করেন এখানে আইসা নিউ ইয়র্কে এখন কাজ ঠিক হয়েছিল ফ্লোরিডাতে, কোন এক বসম্যান ডাকছে, পড়ো এখানে পড়ো, তোমার কাম কাজ আছে, চিন্তা করো না, করো আমার দোকান সামলাও। তখন তো তাকে ফ্লোরিডাতে যেতে হইব, তখন ফ্লোরিডাতে যে স্টেটে যাবে সেটেল হবে সেই স্টেটই তাকে কি করতে হবে, আপনাকে ওই করতে হবে, ওই কি বলে অ্যাজিলাম কেস মারতে হবে। এটাকে কি বলেন, অ্যাজিলাম কেস, তাই তো? অ্যাজিলাম কেসই তো নাকি, হিউম্যানিটেরিয়ান কেস আছে, অ্যাজিলাম কেস আছে, আরও বিভিন্ন কেস ফেস আছে, তো এগুলি মারতে হবে। তো তখন তারা কি করে, এখানে এসে বিভিন্ন লয়ার আছে, আপনারা পত্রপত্রিকা পাবেন, গুগলে ঘাটাঘাটি করলে পাবেন। বিশেষ করে এই ক্ষেত্রে ইন্ডিয়ান আর পাকিস্তানের লয়াররা খুবই খাতারনাক, বুঝছেন। আর বাংলাদেশি লয়ার যে কটা আছে ভাই, মনে কষ্ট নিয়ে না, অনেকটা চোর বাটপাট টাইপের, বুঝছেন। কারণ বাংলাদেশে থেকে যারা নিরীহ লোকজন আসে, বুঝছেন, মানে নানানভাবে এদেরকে হয়রানি করে, কেস একবার হাতে নিয়ে তারপরে খালি ওই নানানভাবে অর্থের জন্য চাপ দেয়, কন্ট্রাক্ট থাকে $5,000 আদায় করে নেয়, $10,000 $15,000, অনেকটা বাটপাট টাইপের বাংলাদেশি লয়ার যারা রয়েছে। তো বাংলাদেশি লয়ার ভাইয়েরা যারা ভিডিওটা দেখবেন, সবাই তো খারাপ না, তবে অনেক রিপোর্ট আমার কাছে আসছে, বুঝছেন। তো এই জন্য মানে মন থেকে কথাটা বললাম, কিন্তু আপনারা আবার মনে কষ্ট টষ্ট নিয়েন না, যেটা সত্য সেটা স্বীকার করতে হবে, অনেক বাটপারে ভরে গেছে বাংলাদেশি লয়ারে। তবে এই ক্ষেত্রে ইন্ডিয়ান পাকিস্তানি যারা রয়েছে, আমেরিকান যারা রয়েছে, যথেষ্ট সৎ, তুলনামূলকভাবে যথেষ্ট সৎ। তো এখন তারা ওই আইসা মনে করেন ফ্লোরিডাতে যদি সেটেল হয়, দু একটা লয়ারের সাথে কথাটা তো বলে, $5,000-7,000 মতো কন্ট্রাক্ট থাকে, তারপরে কি লয়ার একটা কেস ফাইল করে দেয় যে দেশে দেশে যান যাইব না, দেখো আমেরিকাতে আইসে কষ্ট মষ্ট করে কিছু করা যায় কিনা, দুইটা ডাল ভাত খেয়ে এরকম থাকুক। তো এটা কি বলা হয়ে থাকে অ্যাজিলাম কেস। তো এরকম আপনার যে লয়ারগুলো রয়েছে তাদের ওই যে মানে প্রোটোটাইপ, তো একেবারে প্রিন্ট করা সব কাগজপত্র সবই রয়েছে, সবার কেস কাহিনী মোটামুটি একই রকম, শুধু নাম ঠিকানা আর জাতীয়তা এগুলো টুকটাক চেঞ্জ করে দিলে একটা অ্যাজিলাম ফাইল হয়ে যায়। এবং এগুলো সবই অনলাইনে করে ওই লয়াররা, কোনো কোর্টে যাওয়ার কোনো কাম কাজ এখানে নাই। তো আপনারা পয়সা দিবেন, পয়সা আবার এই $5,000-7,000 আছে, একবারে দিতে হয় না, প্রথমবার $500, $1,000, $2,000 দিবেন, তখন তারা কেস মুভ করবে, একটা কেস ফাইল করবে আপনার জন্য। তারপরে 6 মাস পর যখন 6 মাস হবে, অ্যাপ্লাই করে 6 মাস পরে আপনাকে ওই এমপ্লয়মেন্ট অথরাইজেশনের জন্য আবেদন করবে, মানে ও আপনার ওই যে ওয়ার্ক পারমিটের জন্য আর কি। তো তখন আপনাকে টেম্পোরারি একটা ওয়ার্ক পারমিটও দিবে, এবং সেটা 6 মাস পর আবেদন করতে হয়। এবং 6 মাস পর আবেদন করার পর ওই 2-4 সপ্তাহ সময় লাগে, যদি অন্য কোনো জটিলতা না থাকে তাহলে আপনাকে ওয়ার্ক পারমিটও দিয়ে দেয়। তো ওয়ার্ক পারমিটের বয়স মোটামুটি 1-2 বছর পর্যন্ত থাকে। তারপর টাইমলি ম্যানার, এটা টাইম টু টাইম আপনাকে কী করতে হয়, রিনিউ করতে হয়, এবং কেস চলতে থাকে বছরে বছর। তারপর আর কি সমানে গ্যাস স্টেশনগুলোতে যাইবেন আর ধুমায় খালি কাম করবেন, গ্যাস স্টেশনে যাইবেন আর সকাল বিকেল খালি ধুমায় কাম করবেন। কেউ আপনাদের $11 বেতন দেবে ঘন্টা, কেউ $12, কেউ $13 দিলে দিতে পারে। তো এরকম আমেরিকার বিভিন্ন জায়গায় আছে, বাস আর কি খাইবেন দাইবেন ঘুরবেন, টুকটাক ঘরভাড়া টরভাড়া নিজের পয়সা থেকে দিতে হয় ম্যাক্সিমাম এখানে আমেরিকার সিস্টেমই এটা। তো মোটামুটি ফালাচড়া হলো যদি $2,500 বেতন পান বা $3,000 বেতন পান, $1,000 যদি আপনার থাকা খরচ হয়, তারপর $2,000 মোটামুটি বাংলাদেশে আপনারা পাঠাতে পারবেন, যাও প্রায় কত $2,20,000-30,000 টাকার মতো। তো একেবারে স্বাধীনভাবে ঘুরতে পারবেন। আপনি কিন্তু তখন আর ইলিগেল রইলেন না, আপনি কিন্তু ডকুমেন্টেড রইলেন, কিন্তু টেম্পোরারি, যেহেতু আপনার কেস ফুল অ্যান্ড ফাইনাল হয়নি ইমিগ্রেশন কোর্টে, তারা আপনার বিচারই এখনো হয়নি। আপনি তো বিচার যতদিন পর্যন্ত না হইব ততদিন পর্যন্ত আপনি লিগেল, আপনি কিন্তু আনডকুমেন্টেড না, আপনি কিন্তু ডকুমেন্টেড। এবং ডোনাল্ড ট্রাম্প বলছিল আনডকুমেন্ট লোকদেরকে পাঠাবে। তো যারা কি অ্যাজিলাম সিক করে আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের কাছে তো ডকুমেন্ট আছে, তারা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ইউএসএ নিয়ে অলরেডি তারা কামকাজও করতেছে, তো তাদের কোনো সমস্যার কথা না। তো এইভাবে এইসব বহু মানুষ এই বাংলাদেশের যে ওই যে বললাম না 50,000 থেকে 3 লাখের মধ্যে, সঠিক হিসাবটা কারো জানা নাই, তো বহু মানুষ এসে এইভাবেই থেকে যে কাম টাইম করতেছে। 2-4 বছর পরে বাংলাদেশের বাড়ি গাড়ি করতেছে, তারপরে 5-7 বছর পর যদি কিসমত ভালো হয় ইমিগ্রেশন কোর্টে হিয়ারিং হবে, যদি কেস ফাইনাল হয় তাহলে পার্মানেন্ট রেসিডেন্ট মানে গ্রিন কার্ড পাবে। আর যদি কোনো কারণে ডিক্লাইন হয়, সমস্যা কি, 7-8 বছর থাকছে, বছরে 2 লাখ, মাসে 2 লাখ টাকা রোজগার করলো, তো বছরে 24 লাখ, তো 5 বছর 1 কোটি টাকা হয়ে গেছে, তো যাও বাংলাদেশে চলে যাই 1 কোটি টাকা লয়ে, 5 বছর 1 কোটি টাকা চোখের পলকে, বুঝছেন, তো বাস লয়ে যায়। তা আপনারা যারা মধ্যপ্রাচ্যে কাম কাজ করেন তারা এটা চিন্তা করতে পারবেন না, ঠিক আছে, এত টাকা জমায় 5 বছর ভিতরে 1 কোটি টাকা প্রপার্টি করা বাংলাদেশে। তো এটা শুধুমাত্র আমেরিকাতেই সম্ভব। তো এই হলো একটা সিস্টেম, বুঝছেন। তো এই হলো একটা সিস্টেম, যারা পাসপোর্ট ভিসা নিয়ে আমেরিকাতে অবৈধ থেকে বৈধ হইয়া তারপরে কি কাহিনীটা তারা করে, এরকম হাজার কেস আছে, হাজারে কেস আছে, বুঝছেন। তো এই একটা সিস্টেম, সহজে আপনি আমেরিকাতে আসতে পারবেন। এর চেয়ে সহজ উপায় দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। আমেরিকার ওয়েবসাইটে যদি যান, B1 B2 ভিসার জন্য রিকোয়ারমেন্ট কিন্তু খুবই সাধারণ, খুবই সামান্য, ইভেন ওই রিটার্ন টিকিটও দেখতে চায় না, ব্যাংক স্টেটমেন্টও দেখতে চায় না। তো সেই প্রসঙ্গে যাচ্ছে না আমি যে B1 B2 ভিসার জন্য আমেরিকান এমবাসি থেকে কি যায়, সেটা আপনাকে আগের এক ভিডিওতে বলছিলাম, বহুত মানুষ আপনারা দেখছেন এবং অনেক দোয়াও করছেন আমার জন্য। তো
তো যাই হোক, এবার আসেন দ্বিতীয় সিস্টেমের কথা। দ্বিতীয় সিস্টেম হলো তো যারা কিনা ওই আমেরিকান এমবেসিতে গিয়া ইন্টারভিউ দিয়ে ভিসা পাইতে ভয় পায় বা যাদের ভিতরে দুর্বলতা আছে, মনে করে আমার ভিসা দিবে না, খামাখা পাসপোর্টের মধ্যে একটা রিফিউজি সিল খামু, তো তারা কি করে কষ্ট মষ্ট করে এসে পড়ে পানামাতে, কলম্বিয়াতে। তো পানামা কলম্বিয়ার ওইখানে আছে হলো ডেরিয়ান গ্যাপ। তো ডেরিয়ান গ্যাপের ওদিক দিয়ে সেই নদী খাল বিল যা কিছু আছে জঙ্গল টঙ্গল দিয়ে কোনো মতে তারা আসে কোন জায়গায়, গুয়েতমালার আশেপাশে আসে। তো গুয়েতমালা পর্যন্ত আসে, গুয়েতমালার সাথে হলো মেক্সিকোর বর্ডার। তো মেক্সিকোতে তখন তারা ঢুকে মেক্সিকো সাউদার্ন বর্ডারে। তো তারা তখন কি করে আইসা ওইখানে দালাল টালাল আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেক পয়েন্টে পয়সাটার সাথে কিছু দিতে হয়, যেদেরকে কার্টল বলে আর কি, মাফিয়া কি বলে, কার্টল বলে। তো তাদেরকে পয়সা টয়সা দেওয়া, আপনারা শোনেন না 14 লাখ 15 লাখ টাকা খরচ করে আমেরিকাতে আসে। তো এইভাবেই তারা সেই পানামা বা ওই কলম্বিয়া যেসব জায়গাগুলো বললাম ওইখানকার কোনো পোর্ট এন্ট্রি ভিসা, বুঝছেন। তো ওইখানে ইমিগ্রেশন যে অফিসাররা থাকে ওদের যে দালাল চক্র থাকে কিছু পয়সা টয়সা দিয়ে দেয়, তারা জানে কোন গ্রুপে কয়জন আইতেছে। তো গ্রুপ হিসাবে মনে করেন $500-1000 দিয়ে দেয়। আমি তো কোনোদিন যাইনি, আমি জানিও না, তবে আমি শুনছি এইগুলো, বুঝছেন। তো যারা এইভাবে আইসে তারাই আবারই বলছে। তো এইভাবে $500-1000 সেই পোর্ট এন্ট্রিতে দিয়ে দেয়, মানে পোর্টে দিয়ে দেয়, সেই এয়ারপোর্টে দিয়ে দেয়। তো যেহেতু পোর্ট এন্ট্রি ভিসা, তো ওইখান তো তারা জানে কলম্বিয়া, পানামা, ভেনেজুয়েলা ওখানে যখন যায় তো তারাও জানে যে এরা হলো সবাই আমেরিকান যাত্রী, বুঝছেন। তো এখান থেকে যা পয়সা খাওয়ার তারা খায়, তারপরে তারা হাঁটা ধরে বাই রোডে, ট্রাকে, লঞ্চে, বাসে যে যেমনি পারে আসে। তো আইসা তারা কি করে সব জড়ো হয় গিয়ে মেক্সিকালি নামক একটা জায়গাতে। এখন শুধু মেক্সিকালি না, এরকম অনেকগুলো পয়েন্টে রয়েছে আমেরিকার সাথে মেক্সিকোর, এরকম অনেকগুলো পয়েন্ট আছে। তো এর ভিতরে একটা হলো জনপ্রিয় হলো মেক্সিকালি। তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, সেটা হলো সে ওই কার্টল মাফিয়া চক্র দিয়ে পয়সা টয়সা দিয়ে তারপরে আসে। তাই সব মেক্সিকালি সহ আরও কিছু বর্ডার এলাকা আছে, তো দিকে যায়। তো যায় তারা একটা ভালো দিনক্ষণ দেখে আর তারপরে ওই আমেরিকার ভিতরে ওই বেড়াটা তো নাই, বুঝছেন। বেড়া তো অর্ধেক আছে, আর বেড়া অর্ধেক গরু তো খেয়ে ফেলাইছে। আর ট্রাম্প সাহেবের মনে কষ্ট হচ্ছে বেড়াটা কমপ্লিট করতে পারলো না। আর ডেমোক্রেটরা যখন ক্ষমতায় থাকে তখন তারা বেড়াটা বানায় না, উল্টা ইমিগ্রেন্টের জন্য সহজ করে দেয় যে আও 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 আমেরিকাতে থাকো, কোনো সমস্যা নেই, বিশাল বড় দেশ আমেরিকাতে। সারা আরও 10-20 লাখ যদি আমেরিকাতে আসেও না অবৈধভাবে, এই ফ্লোরিডাতে যে জঙ্গল আছে এই জঙ্গল সাফ করতে আর মোটামুটি 20-30 বছর লাগবে, বুঝছেন। তো কাজের অভাব নেই আমেরিকাতে, এরকম অড জবে, খালি রাস্তাঘাটের কাম করো, কনস্ট্রাকশনের কাম করো আর ফ্লোরিডার জঙ্গল পরিষ্কার করো। জঙ্গল শুধু ফ্লোরিডাতে না, সব স্টেটই কম বেশি আছে, বুঝছেন। তো এগুলোর জন্য প্রচুর লোক দরকার, এগুলো তো আর বৈধ লোকেরা করতে চায় না, বুঝছেন, বহুত কষ্টের ব্যাপার। তো যার ফলে ইলিগেল লোকের এগুলো করে থাকে। তো ডেমোক্রেটরা খুব একটা মনে করে না, মনে করে আহো কাম কাজ করার কোনো সমস্যা নাই, আমাদের ভোট বাড়াও। কারণ ডেমোক্রেটরা জানে তাদের ক্ষমতায় এলো এই অবৈধ লোক আর বৈধ লোক যারা আছে ইমিগ্রেন্ট হয়ে এসেছে তারাই ভোট টোট দিয়ে এই ডেমোক্রেটদেরকে কি করে হোয়াইট হাউসে পাঠায়। তো যার ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেব মনে করছে সে ইনকমপ্লিট বেড়া ওদিক দিয়ে। আর বেড়া দিলে কি বলি, এই যে 30 ফিট 32 ফিট বেড়া দেয়, দেখেন আপনারা গুগলে গিয়ে, গোলাটি বড় 32 ফিট বেড়া বানাইবো আর আমরা কি করবো 40 ফিট মই বানাইবো, তো হয়ে প্রবলেম সলভ। তো এখন একটা 32 ফিট বেড়া বানাইতে তুমি হাজার লাখ ডলার লাগে, হাজার লক্ষ ডলার লাগবে একটা 32 ফিট বেড়া বানাইতে লেগে, উঁচু আর কি। তো একটা মই বানাইতে কতক্ষণ লাগবে, ওরা যত বেড়া উঁচু করবো ওরা তত বড় মই বানাইবো। তো ওরা কি করে ওই মই বানায় নিয়ে আসে, ওরা 32 ফিট বেড়া বানাইলে ওরা 40 ফিট মই বানায়। তো মই যাবে উঠে থাকে। আর যখন উঠে আসে তখন পুলিশ তো হই চিল্লাচিল্লি করতে থাকে, দূর থেকে একদম মারপিট তো করতে পারে না, গুলিও করে না। তো যার ফলে যদি চোখের সামনে পড়া জায়গা তখন আবার পাল্টা পিছন দিকে একটু দৌড় দেয়, তারপর আবার ওয়েট করে। আর পুলিশের তো খেয়ে কোনো কাম কাজ নাই, 24 ঘন্টা খালি বেড়া ফাঁকটা চেয়ে থাকবো, কে মইবে উঠতেছে কে উঠবে না, এমনি তো আর হয় না। তো যার ফলে দিনে রাতে বিভিন্ন সময় নানান সুযোগ তৈরি হয়। তখন তারা কি করে বেড়াটার ভিতর দিয়া, তারপরে যে খালটাল আছে ওটার ভিতর দিয়ে পাটার হয়ে কোনো মতে যাইরা দৌড় মরুভূমির ভিতর দিয়া। তো আগে তো এইভাবেই যাইতো, মরুভূমির উপর তো দৌড়ে আশেপাশের লোকাল হয়ে গিয়ে পৌঁছা যেত, তারপর ওখান থেকে বাসের টিকিট করে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কে চলে আসতো। কিন্তু এখন তো সেটা দরকার হয় না, যেহেতু জো বাইডেন সরকারের আমলে যে ক্যাচ অ্যান্ড রিলিজ একটা আইন করছিল যে এদেরকে ধরো আর এদেরকে ধরপাকড় করা দরকার নাই, এদেরকে ডিটেনশনে রাখা দরকার নেই, পুশব্যাক করা দরকার নেই, এদের ইমিগ্রেশনের কাগজপত্র দিয়া হিউম্যানিটেরিয়ান কেস ফাইল টাইল করে কাগজপত্র দিয়ে যে যেদিক চাই যাইতে দাও, এদেরকে ক্যাচ অ্যান্ড রিলিজ করে দাও এদেরকে, তারপরে কোর্টে গিয়ে তারা হাজার টাকা দিব না, তারপর দেখুন না কেমনি কী করা যায়। তো এই ছিল জো বাইডেন সরকারের সিস্টেম। তো এখন যেহেতু জো বাইডেন সরকারের সিস্টেম, এখন এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব তো এটা বাদ করে দিব। তো যার ফলে এইভাবে যে মনে করেন হাজার লাখে অবৈধ ইমিগ্রেন্ট সারা দুনিয়া থেকে, চায়না বলেন, রাশিয়া বলেন, ইউক্রেন বলেন, বাংলাদেশের ভিতরে নামে মাত্র, বুঝছেন, অল্প কটা বাংলাদেশি, কিন্তু বেশিরভাগ হলো চায়না, ইন্ডিয়া আর পাকিস্তান, বুঝছেন, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, আর হইলো ল্যাটিন আমেরিকা, সেই ভেনেজুয়েলা, তারপরে গুয়েতমালা, তারপরে কলম্বিয়া, আর্জেন্টিনা, বুঝছেন, এইসব বিভিন্ন জায়গার লোকজন, গরিব ভুকানাঙ্গা লোকজন, তাই সাথে এইভাবে ভইরা গেছে। তো এখন চিন্তা করে দেন কত সহজ সিস্টেম ভাই। আমি তো কয়টা সিস্টেম বললাম, দুইটা, একটা হলো প্লেনে করে এলেন আর একটা মেক্সিকো বর্ডার। তো অবৈধভাবে আইলেন, কিভাবে এলেন এটা কিন্তু তো অবৈধভাবে ঢুকছেন, পারমিশন নিয়ে ঢুকেননি।
অবৈধভাবে ঢুকছেন, তারপরে সরকার আপনার কাগজপত্র দিয়ে বলছে কোর্টে চলে যাও, কিন্তু ঢুকছেন আপনি অবৈধভাবে। অবৈধভাবে কেন? যেহেতু ওখানে প্রায় 8টা কি রয়েছে, চেক পয়েন্ট রয়েছে, ইমিগ্রেশন চেক পয়েন্ট রয়েছে কত, 8টা, আমেরিকার সাথে মেক্সিকো, যে 8টা যে ইমিগ্রেশন চেক পয়েন্ট রয়েছে, যদি চেক পয়েন্টের ভিতর দিয়ে আপনি ঢুকেন তাহলে আপনি লিগেল ওয়েতেই আপনি ঢুকছেন, যেমনটা আপনি এয়ারপোর্ট দিয়ে আসছেন, এটা লিগেলভাবে আসছেন। এখন চেক পয়েন্টের বাইরে যত বেড়াবোড়া খালমূল দিয়ে পার রয়ে দৌড়ামুড়ে আইছেন, ঠিক আছে, এগুলো সব আপনি ইলিগেল হয়ে গেছেন, এটাকে বলা হয় অবৈধভাবে প্রবেশ করা। কিন্তু যখন পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকেন, এটাকে কিন্তু বলে না অবৈধভাবে প্রবেশ করা, আপনি বৈধভাবেই প্রবেশ করছেন কিন্তু আইসা অবৈধ হয়ে গেছেন, সেটার কাহিনী হলো টোটালি ডিফারেন্ট। তো এবার যেটা বলছিলাম আমি, তো এখন কি করছে জো বাইডেনের আমলে 2023 সালের ফেব্রুয়ারি মাসে, গত বছর, এখন তো 2024 সাল প্রায় শেষ, 2024 সাল, এটা 2023 সাল, 2023 সালের ফেব্রুয়ারি মাসে যে জো বাইডেন সরকার একটা সিস্টেম চালু করছিল, নাম হইল CBP-1, একটা অ্যাপ, CBP-1 একটা অ্যাপ, এখনো যদি গুগলে যান সেই অ্যাপটা দেখবেন, এই অ্যাপটা কিন্তু এখন এই মুহূর্ত পর্যন্ত ভ্যালিড। তো CBP-তে কি হয়, কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল, ঠিক আছে, কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল, CBP। তো ওরা কি করছে, একটা অ্যাপ তৈরি করছে, যে কাস্টম অ্যান্ড বর্ডার পেট্রোলের কাজ কি, এরা যে বিভিন্ন এন্ট্রি পয়েন্টে যে পুলিশ পাহারা দেয় না বর্ডারগুলো, প্রত্যেকের ইমিগ্রেশন চেক করে, পাসপোর্ট ভিসা এগুলো চেক টেক করে, তো এরা হলো সবই CBPর লোকজন। তো এখন এই CBP একটা অ্যাপ তৈরি করছে, সেই CBP অ্যাপটার মূল উদ্দেশ্য হলো যারা মেক্সিকোতে বর্তমানে রয়েছে, যারা বাই রোডে আমেরিকাতে সাউদার্ন বর্ডার দিয়ে আমেরিকাতে প্রবেশ করতে চায়, যাদের কাছে ভিসা টিসা কিচ্ছু নাই আমেরিকাতে, কিন্তু আমেরিকার কাছে মানবিক সহযোগিতা চায়, হিউম্যানিটেরিয়ান হেল্প চায়, অ্যাজাইলাম সিক করতে চায় আমেরিকাতে আইসা, যে তার জীবন খাতরা, তার জীবন বিপদের মধ্যে আছে, ভেনেজুয়েলাতে, বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে। ইন্ডিয়া পাকিস্তানে কি সমস্যা হয়েছে কে জানে, কিন্তু বাংলাদেশে তো অনেক কঠিন সমস্যা হয়েছে। এখন চাইলে অবৈধভাবে আমেরিকাতে ঢুকতে পারে, অথবা বৈধভাবে পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকতে পারে ভিসা ছাড়াই। আপনি শুনে অত অবাক হবেন, ধুর মিয়া, ভিসা ছাড়া বৈধভাবে একেবারে ঢুকে যাবে? হ্যাঁ ভাই, সিস্টেম আছে, বহেন না, চিল্লান গেলে বহেন, ভালো করে বহেন, কি বলি মন দিয়ে শুনেন। আপনার কাছে ভিসা নাই কিন্তু মেক্সিকো পর্যন্ত আসছেন, আর মেক্সিকোতে কেমনে আসছেন এটা আমেরিকার সরকারের কোনো সমস্যা না। সমস্যা হলো আমেরিকার সরকারের কাছে আপনি হিউম্যানিটেরিয়ান আবেদন জানাইছেন, অ্যাপ্লিকেশন করছেন, অ্যাজাইলাম সিক করছেন আমেরিকার সরকারের কাছে। এই জন্য আমেরিকার সরকার কী করছে, আপনাদের জন্য একটা অ্যাপ বানিয়ে দিয়েছে, যে লোকগুলো এত কষ্ট করে আমেরিকা অ্যাজাইলাম সিক করতে আসতেছে, এদের তো কষ্ট দেওয়া ঠিক না। জো বাইডেন সরকার মনে করছে এদের তো কষ্ট দেওয়া ঠিক না, তো এর এমনি জানের খাতরা নিয়ে এই নানান খারাই উতরে পাত্রে জীবনের ঝুঁকি নেই পর্যন্ত আইসে। তারপরে বিভিন্ন দালাল আছে ওখানে, তাদেরকে সর্বনাশ করে দেয়, বুঝছেন, তাদের পয়সা করে লুটপাট নিয়ে যায়, যদি ঠিক মতো পয়সা টয়সা না দিতে পারে, তারপরে শুনছে অনেকে বাইন্দা পিটায়, তারপরে কিডন্যাপ করে, হেই করে সেই করে, ও বহুত কাহিনী আছে। তো যাদের ভাগ্য ভালো আছে তা তো টুকটাক আইসে পড়ে, সবই লোক পয়সা খেলামেলা, পয়সা না থাকলে তো ঝামেলা একটুখানি হইবই। তো এখন আমেরিকার সরকার মনে করছে যে দরকার নেই এগুলোর, এই কার্টেল যারা রয়েছে, যে মাফিয়া যারা আছে, তাদের কাছে যাওয়া দরকার নেই, বরঞ্চ তোমাদের যাদের কাছে সেলফোন আছে তোমরা যাও CBP-1 যে অ্যাপটা আছে, তো CBP-1 অ্যাপটা তোমরা কী করবে, তোমার সেলফোনের ভিতরে ডাউনলোড করে ওইখান থেকে I-94 একটা ফর্ম পাইবা। তোমরা কী পাইবা? I-94 ফর্ম। এই I-94 ফর্মটা কিন্তু আমেরিকাতে যারা ভিজিট ভিসাতে আসে প্রত্যেকই কিন্তু প্লেনের ভিতরে এই ফর্মটা দেওয়া হয়। ইমিগ্রেশন চেকলিস্ট একটা ফর্ম আছে I-94, মানে আপনার নাম কি করেন, কোথায় থাকেন, কোথায় যাবেন, কি করবেন না করেন, কবে আমেরিকা থেকে আবার বেরোবেন, এইগুলো ডিটেলস, আপনার পাসপোর্ট নাম্বার কত, এগুলো ডিটেলস লেখা থাকে। এইটি হলো I-94। যে এয়ারপোর্ট প্লেনের ভিতরে যে ফর্মটা দেওয়া হয় প্লেন থেকে নামার আগে প্রত্যেক প্যাসেঞ্জারকে I-94, সেই সেম ফর্মটাই তারা এখন অনলাইন করে দিয়েছে। এবং CBP-1 যে অ্যাপটা আছে শুধুমাত্র মেক্সিকোতে যারা মানে পায়ে হেঁটে আমেরিকাতে ঢুকবে, যে 8টা চেক পয়েন্ট রয়েছে আমেরিকার সাথে মেক্সিকো, শুধুমাত্র তাদের জন্য এই অ্যাপটা কার্যকর। তো আপনি মনে করেন এখন আমেরিকাতে রওনা দিয়েছেন, মনে করেন আমার উদাহরণ বলি, আমি এখন আমেরিকাতে উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন আমার তো ভিসা নাই, আমেরিকার ভিসা তো না, আমি এসি পানামা দিয়া, কলম্বিয়া দিয়া, তারপরে গুয়েতমালা দিয়ে মেক্সিকোতে ঢুকছি। তো ঢুকে এখন পায়ে হেঁটে রওনা দিয়েছে, বাস ট্রাকে করে কোনো মতে মেক্সিকালি পর্যন্ত আসছি। তো এখন CBP যে অ্যাপটা আছে, 1 অ্যাপটা আছে, ওইখানে গিয়ে আমি একটা সেলফি তুলব এমনি করে, বুঝছেন, ওইখানে গিয়ে আমি সুন্দর করে একটা সেলফি তোলার পর কী হবে, সেলফি তোলার পর মানে ওই অ্যাপের মধ্যে সিস্টেম আছে যে আপনি সেলফি তুলতে পারবেন। তো সেই সেলফি দিয়ে মানে আপনার কারেন্ট ছবি দিয়ে তারপর আপনি অ্যাপে ঢুকে অ্যাপে যা ফর্মটা যা তথ্য আপনার কাছে আছে সেগুলো ফিল আপ করে সাবমিট করে দিবেন। বিশ্বাস করেন ভাই 6 মাস থেকে 9 মাসের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট করবে। অবাক হয়ে গেলাম এটা কাছে, আমার কাছে দেখে মনে হলো এটা যে আপনারা যে ভিসা ইন্টারভিউ দিতে যান না আমেরিকান এমবেসিতে, তো ভিসা ইন্টারভিউ দিতে যান, তা আমার কাছে মনে হইতেছে যেন ভিসা ইন্টারভিউ ওখানে যেমন অ্যাপয়েন্টমেন্ট দেন এইখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়, অথচ কোথায় এমবেসি আর কোথায় এই অবৈধ অভিবাসী সেই মেক্সিকানের ওইখানে গিয়ে বইয়ে দিছে, না আছে তার মেক্সিকোর ভিসা, না কোনো কিছু, না আছে আমেরিকার ভিসা, খায়া না খায়া
ওদিকে গিয়ে বয়ে দিচ্ছে, বুঝছেন? তো তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে যারা কিনে CBP1 এই অ্যাপের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করে তাদের ম্যাক্সিমাম 2/3 3 ভাগের 2 ভাগেরই অ্যাপয়েন্টমেন্ট পড়ে 8 সপ্তাহের ভিতরে। আর যদি এখন যেহেতু মনে করেন মোটামুটি একেবারে মানে সয়লাভ হয়ে গেছে অ্যাপ্লিকেশনে, বুঝছেন? হাজার হাজার লাখে লাখে সয়লাভ হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে ভিডিও করার আগে আমি দেখলাম এই পর্যন্ত যে CBP1 যে অ্যাপ আছে সে অ্যাপের মাধ্যমে যারা কিনা মেক্সিকোতে ওয়েট করতেছে আমেরিকাতে ঢুকানোর জন্য, সেই অ্যাপ্লিকেন্টের সংখ্যা প্রায় 8,25,000 বাড়ির ধারে। তো তাদের সংখ্যা কত? প্রায় 8,25,000। এটা তার ভাই তো কঠিন অবস্থা। এটা হলো 8,25,000। তো এই সেই 8,25,000 লোক এই CBP1 অ্যাপের মাধ্যমে কি করছে? তারা অ্যাপ্লাই করছে। তো এখন বর্ডার পেট্রোল থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আগামী 8 মাস 9 মাস হয়তো সময় লাগবে, কার কত লাগবে আমি জানি না। তো এখন তারা তাদের ইন্টারভিউর জন্য ওয়েট করতেছে বর্ডার এন্ট্রি, ওই পোর্ট অফ এন্ট্রি যেটা রয়েছে, যে বললাম না 8টা পোর্ট অফ এন্ট্রি রয়েছে আমেরিকার সাথে মেক্সিকোর, সেখান দিয়ে ঢোকার জন্য। তো তারা কিন্তু অবৈধভাবে আমেরিকাতে ঢুকতেছে না, ওই বেড়াটারা দিয়ে দৌড়ে মুড়ে মরুভূমিতে যাইতেছে না, তারা লিগেলভাবেই তারা মেক্সিকোতে ওয়েট করতেছে। যারা পোর্ট অফ এন্ট্রি, যারা পাসপোর্ট ভিসা নিয়ে যেতেছে তাদের সাথেই কিন্তু তারা লাইনে গিয়ে গেছে। পার্থক্য হলো সে একজন হিউম্যানিটেরিয়ান অ্যাপ্লিকেন্ট, আর পাশে আরেকজন রয়েছে সে হলো পাসপোর্ট ভিসা নিয়ে যেতেছে, পার্থক্য শুধু এখানে। তো ওইখানে যখন যায় তখন ওখানে তার নাম ধাম সব এন্ট্রি করে ওই আগের মতোই ক্যাচ অ্যান্ড রিলিজ। তো তার ঠিক তার কাগজপত্র চেক করে তাকে সিল সপ্পর মেরে দিয়ে বলে যাও যে যেখানে যাওয়া গিয়ে থাকো, অমুক তারিখে গিয়ে কোর্টে গিয়ে হাজিরা টিরা দিয়ে দেওয়া হোক, বুঝছেন? তো এইভাবে মনে করেন কঠিন এক অবস্থা চলছে ভাই। আমরা যদি কেউ বলতো যে এত সহজে আমেরিকাতে আসা যায় B1 B2 ভিসা নিয়ে, তারপরে ওই যে ওই জঙ্গল পার হইয়া অথবা পোর্ট অফ এন্ট্রি দিয়া এই CBP1 অ্যাপের মাধ্যমে, ভাই বিশ্বাস করেন এটা তো কত 2024 সাল, আমি এসে আমেরিকাতে 2010 সালে, আমি আমেরিকাতে আইতাম হইলো, বুঝছেন? আমি আমেরিকাতে আইতাম হলো 2002 সালে। কিন্তু ভাই কেউ তখন আমার কিছু বলেনি, আর আমার মতো কেউ এইসব ফেসবুক ইউটিউবে ভিডিও করেনি, তো জানতামই না গেলি। তো একটা কাহিনী আমি আপনাদেরকে দেখাই, আরেকটা কাহিনী আমি আপনাদেরকে দেখাই, আপনারা তো মনে করবেন যে ভাই কি কোন ভাই, এগুলো তো বিশ্বাস হয় না। তো এই যে এই ভিডিওটা আপনাদের একটুখানি দেখাই, এই ভিডিওটা আমি আপনাদের একটু দেখাই, একটু সাউন্ড দিই, দেখি নাকি দেখেন, দেখছেন এরা কারা? এদের চেহারাগুলো দেখেন, এগুলো সব হলো ল্যাটিন চেহারা, দেখলে বুঝতে পারবেন। আপনারা কেউ যে ব্রাজিলের ফুটবল খেলা দেখেন না, ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা যখন দেখেন চেহারা কুমাগুলো দেখতে কেমন, বাংলাদেশ ইন্ডিয়ানদের মতো কিন্তু ম্যাচ করবে না, ওদের চেহারা একটু অন্যরকম স্কোয়ার টাইপের। তো এরা কিন্তু সেই টাইপের, বুঝছেন? খেয়াল করে দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। এই যে দেখেন কি মনে হইতেছে এটা শেখ হাসিনা জনসভায় যাওয়ার জন্য লাইনে হারাইছে, মানে এত বড় বিশাল লাইন না রে ভাই। এরা সবাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিছে, আর যেখান থেকে ভিডিওটা করা আমার, তো যে রাস্তা এখন যে দেশের মাটিতে এখন দাঁড়া রয়েছে সেটা হলো মেক্সিকোতে। ইভেন শুধু তাই না, মেক্সিকো সরকারের কাছে তারা আবেদনও করছে, বিরাট এক কাফেলা, কয়েক হাজার লোকের বিরাট এক কাফেলা। এই যে আমি এখনই মুহূর্তে ভিডিও করতেছি, ফক্স টিভি চ্যানেলের নিউজ, এটা আমেরিকার ফক্স টিভি চ্যানেলের নিউজ, যেখানে লেখা আছে 1500 migrants set off for US Mexico border hoping to reach it before Trump inauguration। তো প্রায় 1500, এটা তো অফিসিয়ালি 1500, আরও আছে ভাই হাজার হাজার, বুঝছেন? তো এরা বিশাল বড় কাফেলা নিয়ে রওনা হয়েছে। তাদের মূল টার্গেট হলো 22 তারিখে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন থেকে ঠিক 58 দিন পরে ডোনাল্ড ট্রাম্প তার গদ্দিতে বসবে। তো ডোনাল্ড ট্রাম্প গদ্দিতে বসলেই তো ক্যাচ অ্যান্ড রিলিজ বাদ হয়ে যাবে, CBP1 অ্যাপস এটা উঠে যাবে, বুঝছেন? তারপরে বর্ডারে প্রোটেকশন বাড়াবো, তারপরে এখানে যে ন্যাশনাল গার্ডের লোকজন আছে সবাই বর্ডার এলাকায় পাঠাবো, বুঝছেন? সেনাবাহিনী মোতায়েন করবো, মানে কঠিন হয়ে যাবে, এদের জন্য ঢোকা কঠিন হয়ে যাবে। আর এখন যে এতক্ষণ যে 3টা কাহিনী আমি বললাম, ওটা দেখে তো বুঝে গেছেন যে কত সহজে আমেরিকাতে আসা যায়। তো এখন এই যে বিশাল কাফেলা রওনা হয়েছে, এই কাফেলারা মানে মূল টার্গেট হলো জানুয়ারি মাসে 20-22 তারিখে যখন ইনঅগারেশন হবে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেবের গতিতে পড়বে, তার আগেই যাতে তারা ঢুকে যেতে পারে। এবং তারা শুনলাম মেক্সিকো সরকারকে রিকোয়েস্ট করছে যে আমরা পায়ে হেঁটে যাইতে পারতেছি না, আমাদের জন্য বড় বড় বাসের ব্যবস্থা করো, যাতে আমরা দ্রুত গতিতে কি করি ওই বর্ডার এলাকায় ঢুকে যেতে পারে। বর্ডার এলাকায় ঢোকার পর যারা কিনা CBP1 এর মাধ্যমে করছে, অনেকের হয়তো ইন্টারভিউ ডেটে পড়ছে, বা তারা হয়তো বা সরাসরি পোর্টে গিয়ে আবেদন করবে, কী করবে না করবে কে জানে। আর যদি কোনোটাতে না হয় তাহলে তো যে ভাঙ্গা বেড়া তো আছে, ওই যে গরু তো খেয়ে ভালাইছে,
তো যাই হোক, যেটা আমি বলছিলাম আর কি, তো সেই যে বেড়া, তো ভাঙ্গা বেড়া তো আছেই, তো খাল ভাঙ্গা বেড়া ওই আয়া পড়বো না, আয়া ঢুকে গেলে ক্যাচ অ্যান্ড রিলিজ, কারণ জো বাইডেন আসবে, মানে ট্রাম্প আসবে, আইসে আইন টাইন উঠাইতে তো সময় লাগবে, তো এর ভিতরে যে কাফেলা দেখাইতেছে, তো এটা বেড়ে যাবে আমেরিকার। তো যাই হোক ভাই, আহো আমেরিকাতে আসো ভাই, তোমরা ইমিগ্রেন্ট, আমিও ইমিগ্রেন্ট, এক ইমিগ্রেন্টের তো আরেক ইমিগ্রেন্টের মতো প্রতি তো দরত্ব থাকবেই ভাই, এক ইমিগ্রেন্ট আরেক ইমিগ্রেন্টের প্রতি তো দরত্ব থাকবে। আজকে তারা এইভাবে আইতেছে ভাই, কিসমত খারাপ হলে দুদিন পর হয়তো কিসমত খারাপ হলে হয়তো আমিও তাদের মধ্যে থাকতে পারতাম, ভিড়ের মধ্যে। তো এই জন্য আমি তাদেরকে সাপোর্টই করতেছি, বুঝছেন, লিগেল হোক আর ইলিগ হলো, বুঝছেন, তো সাপোর্টই করতেছে। আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করুক। এই যে হাজার হাজার লোক রওনা দিছে আমেরিকার উদ্দেশ্যে। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।